সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পড়লাম তখনই প্রথম পরিচিত হলাম। কালকে আমরা এই এপিসোডটি নিয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু কোনো একটা টেকনিক্যাল প্রবলেমের জন্য, কোনো একটা প্রবলেম হচ্ছে কোথাও, সেই প্রবলেমের জন্য আমরা আসলে এই কালকের শোটা করতে পারিনি। কালকের শোটা আমাদের আজকে করতে হচ্ছে, এবং আজকে এই শোটা করতে হচ্ছে এমন একটা সময় যে দিনটা আসলে আমরা আসলে শোতে মানে কি বলবো, যে শো এর জন্য বেছে নেইনি, বা বুধবারে আমরা শো ভাবে করি না। তারপরে যে আপনারা যুক্ত হচ্ছেন, আমি দেখতে পাচ্ছি একে একে সবাই যুক্ত হচ্ছেন এবং সবাই অংশগ্রহণ করছেন, সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা নিন আমাদের। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন, এবং আগামীকাল অচিনপুর শুনবেন, আগামী পরশু ভূত.com এর যে ফ্রাইডে এপিসোড সেটা শুনবেন, এবং আমাদের সামনে আরো বেশ কিছু প্ল্যান রয়েছে। আপনারা সবাই জানেন যে অচিনপুরের গ্র্যান্ড ফিনালে এই মাসে, মানে সিজন 3 গ্র্যান্ড ফিনালে হয়ে যাবে এই মাসের এন্ডে। আমরা সেই জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি স্টুডিওতে। যারা আসতে চান অবশ্যই একদম শুরুতে লিখে দিন যে আপনি স্টুডিওতে আসতে চান। আমরা খুব চমৎকার একটা এপিসোড করতে চাই আমাদের স্টুডিওতে বসে আপনাদের সাথে, ঠিক সেই একই ফিলে। যদিও মঙ্গলবারেও সবসময় আমাদের সঙ্গে একজন অতিথি থাকেন, এবং প্রত্যেক মাসেই আমরা আমন্ত্রণ জানাই আপনাদেরকে। কোভিডের পর থেকে আসলে মানুষজন বাইরে সেভাবে বেরোতে চান না, তারপরে আমরা প্রত্যেক মাসে অ্যারেঞ্জ করি একটা স্টুডিও এপিসোডের, এবং সেই স্টুডিও এপিসোড হয় আপনাদেরকে নিয়েই, এবং সেই এপিসোডে আপনারা আসেন, অংশগ্রহণ করেন বলেই শোটা অনেক বেশি সুন্দর হয়। তো যাই হোক, আমার মনে হয় যে আজকে আমাদের যে এপিসোডটি, সেই এপিসোডটিও প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। অনেকেই মানে এখনই কমেন্ট করছেন। আলমগীর সিরাজগঞ্জের কাতার প্রবাসী, তিনি টাঙ্গাইল থেকে লিমন শুনছেন আমাদেরকে। টাঙ্গাইল থেকে আচ্ছা সিন চৌধুরী আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও ময়মনসিংহ থেকে হামিদ, সজীব শুনছেন বিজেপি হেডকোয়ার্টার থেকে। আমাদের সঙ্গে আছেন আচ্ছা আমাদের সঙ্গে আছেন, অনেকে নাম লিখেননি। সজীব নাটোর থেকে আছেন, দুবাই থেকে আছেন পারভেজ কুতুবি। আমাদের সঙ্গে আছেন আলমগীর সিরাজগঞ্জ থেকে, আমি পড়েছি মনে হয় কমেন্টটা। যাই হোক, আমরা সরাসরি ঘটনায় চলে যাই। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদেরকে শুনবেন এবং ভালো লাগবে, প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করবেন আশা করছি। এই মুহূর্তে যারা আছেন তারা ছাড়াও যারা নতুন জয়েন করবেন তারাও ঘটনা পাঠাবেন। আমাদের ইমেল অ্যাড্রেস russell.booth.com@gmail.com। যাচ্ছি আমাদের প্রথম ঘটনায়, চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি হৃদয়, নরসিংদীর পলাশ থানার গজারিয়া ইউনিয়নের নোয়াকান্দা গ্রাম থেকে লিখছি। বর্তমানে কাতারে আছি। রাসেল ভাই, এর আগে 5টি ঘটনা দিলাম, সিলেক্ট করলেন না। ইনবক্সে জানতে চাইলাম, জানালেন না। আপনাকে ভালোবাসি তাই অভিমান নয়, নিয়ে আসলাম পরের ঘটনা। আমি একটু বলে রাখি যে আপনি যে ঘটনা পাঠিয়েছেন সেই ঘটনাটি যে পাইপলাইনে ছিল, বা সেই ঘটনাটি যে আসলে একটা সিরিয়ালে ছিল, তার আগে আরো অনেক ঘটনা ছিল, তা নিশ্চয়ই এখন বুঝতেই পারছেন, না হলে এই ঘটনাটা হয়তো সিলেক্ট করতাম না। সো বাকি ঘটনাগুলো নিয়েও আমরা কাজ করব, এবং বাকি ঘটনা সম্পর্কেও আপনাকে জানিয়ে দেওয়া হবে। সম্ভবত আপনি একটা ইমেলও পেয়েছেন আমাদের কাছ থেকে। আমরা চলে যাচ্ছি ঘটনায়। আপনি বলেছেন আপনার সুন্দরবনের ঘটনা ভালো লাগে, তাই আপনার জন্য আমার বন্ধু মেহেদিকে কল দিয়ে এই ঘটনাটির ব্যবস্থা করলাম। মেহেদির বাড়ি সুন্দরবনের কাছেই। অনুমতি না পাওয়ায় ওর সম্পর্কে আর কিছু বলতে পারছি না। চলুন শুরু করি। আজ যে ঘটনা বলবো, সুন্দরবনের মানুষের মুখে সবচেয়ে বেশি প্রচলিত শব্দ পেরো বা গাইলান ভূতের কাহিনী। সুন্দরবন বর্তমানে যার জনপ্রিয়তা খুব বেশি ভ্রমণ পিপাসুদের কাছে। পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন, যার অপরূপ সৌন্দর্য সবাইকে টেনে আনে এই বনে। কুমির ও বাঘ দেখার আকুল আগ্রহ নিয়ে আশায় চেয়ে থাকে পর্যটকরা। একবার দেখা মিললেই মনে করে এইবারের ট্রিপটা সার্থক। কিন্তু রাতে রাতে কি হয় এই বনে? জেলে, মোয়াল, স্থানীয় আদিবাসীদের সাথে কি হয় এই বনে? মনে নিশ্চয়ই প্রশ্ন জাগে। হ্যাঁ, রাতের এই সুন্দরবনের এক আতঙ্কের নাম পেরোভূত, যাকে আমরা স্থানীয়রা গাইলানও বলে থাকি। সবার মুখে মুখে এই ভূতের কাহিনী। ঠিক তেমনি একটি কাহিনী আমাকে পাঠায় আমার বন্ধু মেহেদি ভূত.com এর জন্য। চলুন ঘটনা শুরু করি।
ঘটনাটি ঘটে 3 জন জেলের সাথে, যারা প্রতিদিনের মতো সেদিনও সুন্দরবনে গিয়েছে মাছ ধরতে। নৌকার জেলেদের নাম আসলাম, কাশেম আর মজিদ, ছদ্মনাম। তারা সারাদিন কঠোর পরিশ্রম করে, ঘামে ভেজা শরীর, ক্লান্তি যেন তাদের প্রতিটি শিরায় উপশিরায় জড়িয়ে আছে। তবুও তাদের বুক ভরেছিল এক অদ্ভুত আনন্দে। আজকের মাছ ধরাটা মন্দ হয়নি, গাঁয়ের বাজারে ভালো দাম মিলবে, এই আশাতেই তারা উজানে গ্রামের দিকে ফিরছিল। ইতোমধ্যে রাত গভীর হয়েছে। হঠাৎ কাশেম তার ক্লান্ত শরীরটাকে নৌকার পাটাতনে এলিয়ে দিয়ে ফিসফিস করে বলল, ভাই, রাত অনেক হয়েছে, এভাবে আর কতক্ষণ? একটু বিশ্রাম নিলে কেমন হয়? তীরে ভিড়িয়ে না হয় কিছুক্ষণের জন্য জিরিয়ে নেই? সারাদিন তো পরিশ্রম কম হলো না। আসলাম দীর্ঘশ্বাস ফেলে বইটা থামালো। সঙ্গে সঙ্গে নৌকাটা থামতে শুরু করলো। আসলাম তখন তীরে নৌকার একটি মাথা ঠেকিয়ে নোঙর করলো। আসলাম বলল, বেশিক্ষণ বিশ্রাম করা যাবে না, মাছ নষ্ট হয়ে যাবে, বরফও আজ বেশি আনিনি। 3 জনই নীরবে বসে পড়ল নৌকায়। নৌকার চারপাশে তখন এক অস্বাভাবিক ভয়ঙ্কর নীরবতা। পাশে সুন্দরবন থেকে অচেনা পশু পাখির 2-1টা ডাক কানে ভেসে আসছে। জোয়ারের পানি ভরে যাওয়ায় ঢেউয়ের শব্দ শোনা যাচ্ছে। এছাড়া আর কোনো শব্দ নেই। মনে হচ্ছিল সুন্দরবনটাই হঠাৎ করে তাদের ঘিরে শ্বাসরুদ্ধকর এক অপেক্ষায় থেমে গেছে। ঠিক সেই ভয়ানক নিস্তব্ধতার মুহূর্তে আসলামের কানের পাশ দিয়ে একটা শীতল কর্কশ ফিসফিসানি ভেসে এলো। গলাটা যেন একদম তার কানের কাছে। চামড়ার ওপর দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। মাছ দে, এখনই দে। 3 জন একসাথে চমকে উঠল। আতঙ্কে তাদের হৃদস্পন্দন বেড়ে গেছে। তারা দ্রুত গতিতে চোখ তুলে তাকালো চারপাশে, কিন্তু কোথাও কেউ নেই, কেবল কুয়াশা আর গভীর অন্ধকার। কাশেমের হাত পা অবশ হয়ে এলো। ভয়ে তার কণ্ঠস্বর শুকিয়ে কাঠ। কে ওখানে? শারদ, কে তুমি? কোনো উত্তর নেই। হঠাৎ বাপদাদার মুখে শোনা সেই ঘটনাগুলো মনে পড়তেই কাশেম ভয় পেল। হ্যাঁ, পেরুভূত। সুন্দরবনের নদীর অতল থেকে উঠে আসা এক পিশাচ, যার একমাত্র কাজ রাতের বেলায় নদীর মাঝখানে শিকার খুঁজে বেড়ানো। তার লোভী ক্ষুধার্ত চাহনি থেকে মুক্তি পাওয়ার একটাই পথ, তার দাবি মেটানো। সে যা চায় সেটা তাকে দিয়ে দেয়া। না দিলেও শান্তি নেই, সে নেবেই। কাশেম আর দ্বিধা করল না। সে দ্রুত ভেতরের ঝুড়ি থেকে সবচেয়ে তাজা বড় আকারের 2টো মাছ বের করল। সে পিছনে না ফিরে অন্ধকারে অদৃশ্য সত্তাটির উদ্দেশ্যে মাছগুলো বাড়িয়ে দিল। অবিশ্বাস্য, মাছ দুটো যেন কেউ ছোঁ মেরে নিয়ে গেল। মুহূর্তের মধ্যেই কোনো শব্দ হলো না, কোনো স্পর্শও টের পেল না কাশেম। কেবল একটা চাপা তৃপ্তির মতো শব্দ যেন কুয়াশার ভেতর দিয়ে সুন্দরবনে মিলিয়ে গেল। কিন্তু ঠিক তখনই মজিদ, যে ছিল তাদের তুলনায় একটু বেশি বয়সী, অভিজ্ঞ ও সাহসী, আতঙ্কে চিৎকার করে উঠল, ওকে কিছু দিস না, সর্বনাশ করলি। আরে, এ হলো পেরো, ওর লোভের শেষ নেই। একবার দিলে বারবার আসবে, আর না দিলে সর্বনাশ করবে। মজিদের কথা শেষ হতে না হতেই নৌকাটা প্রচন্ড ভাবে তুলে উঠল। মনে হলো জলের নিচ থেকে অদৃশ্য কোনো বিশাল হাত নৌকার তলা চেপে ধরেছে, সেটাকে উল্টে দিতে চাইছে। নদীর শান্ত পানি যেন হঠাৎ দানবের মতো ফুঁসে উঠল। ভয়ে ভারসাম্য হারিয়ে আসলাম নদীতে পড়ে গেল। সঙ্গে সঙ্গে জঙ্গল আর নদীর ভেতর থেকে এক বিভৎস অমানবিক হাসি ভেসে এলো। মনে হচ্ছে পিশাচ তাদের সাথে মৃত্যু খেলায় মেতে উঠেছে। সে হাসিগুলো কানে বিঁধে যেন কানের পর্দা ছিঁড়ে ফেলছিল। মজিদ মিয়া আসলামকে পানি থেকে হাতড়ে টেনে তুলল বটে, কিন্তু ততক্ষণে আসলাম অজ্ঞান। মজিদ তখন দ্রুত পাড় থেকে কাদামাটি নেন এবং বাপ দাদাদের কাছ থেকে শোনা দোয়া পড়ে ফুঁ দেন, আর সেই কাদামাটি গায়ে মাখিয়ে দেন। বাকি কাদা নৌকার চারপাশে মেখে দেন। মজিদ তখন কাশেমকে চিৎকার করে বলল, কাশেম, দ্রুত দাঁড়বা, নৌকা চালা। মজিদ নৌকার মাথা নদীতে ঠেলে কোনো মতে নৌকায় উঠে দুজনে মিলে প্রাণপণে বৈঠা চালাতে থাকে। চারিদিকে হাসিগুলো যেন গর্জনের রূপ নেয়।
তারা অনেক কষ্টে অবশেষে লোকালয়ে পৌঁছায়। কয়েকদিন পর আসলামের শরীর ভেঙে পড়েছে। শুরু হলো তীব্র জ্বর, শুকনো কাশি, আর রাতে তার রুম থেকে শোনা যায় ভয়ঙ্কর চিৎকার, ওকে মাছ দিস না, ও আবার আসবে। গ্রামের কবিরাজ আসলো, এসে দেখে বলল, বুঝতে পারলাম গাইলান মানে পেরো, গাইলানে ধরেছে তাকে, সমস্যা নেই, ব্যবস্থা করছি। অবশেষে কবিরাজের তদবিরে সুস্থ হয়ে গেল মজিদ। কবিরাজ বলে, গাইলান হলো এক প্রকার জিন, যারা পিশাচ শ্রেণীর, মেছো ভূত না। তারা দৃষ্টিভ্রম করতে বেশি পারদর্শী। দৃষ্টিভ্রম করে জঙ্গলের গভীরে নিয়ে গিয়ে মেরে ফেলে। এরপর কবিরাজ মজিদের প্রশংসা করে, বলে, মজিদ এই কাজটা করার কারণে তারা নৌকার কাছে আসতে পারেনি, আর তোমাদের শরীরে দোয়া পড়া মাটি মাখানো থাকায় তারা দৃষ্টিভ্রম করতে পারেনি। এখন থেকে এই কাজটি সব সময় করবে, যখনই রাতে মাছ ধরতে আসবে তখনই। সেই ভয়াবহ ঘটনার পর নদীর ঘাটে এক অদ্ভুত অলিখিত নিয়ম চালু হয়ে গেল। রাতে মাছ ধরায় কোনো বাধা নেই, কিন্তু সবাই সবার ধর্মের নিয়ম অনুযায়ী দোয়া বা মন্ত্র পড়ে শরীর বন্ধ করবে। মেহেদি আরো বলে, পেরুভূতের বিষয় হলো তারা একটি ভ্রম সৃষ্টি করে। যেমন তারা আপনাকে দেখাবে মাছ, কিন্তু আপনি যখন জাল ফেলবেন তখন দেখবেন মাছ নেই। আবার দেখবেন অনেক কাঁকড়া, আপনি জাল ফেলবেন দেখবেন কিছু নেই। একটু সামনে আবার কাঁকড়ার ঝাঁক, আপনি যেই সেখানে যাবেন দেখবেন কিছু নেই। এইভাবে ধীরে ধীরে বনের ভেতরে নিয়ে যাবে, হয়তো তখন আর ফিরতেও পারবেন না। এমনকি দিনের বেলায়ও নাকি পেরোর আক্রমণের শিকার হয়েছেন বেশ কিছু মওয়াল। তারা দেখে গাছে গাছে মৌচাক, যখন কাছে যায় দেখে কিছু নেই, তখনই তারা দোয়া পড়ে শরীর বন্ধ করে ফেলে। এই পেরুভূতের ঘটনা পুরো সুন্দরবনের মানুষই জানে, আর সেখানে খুব প্রচলিত। এই ঘটনা আজকের মতো এখানেই শেষ করছি। ভালো।